শুরুটা হয় 1968 সাল থেকে, যেখানে পলাশ তার বান্ধবী আইরিসকে একটি অনেক উঁচু রেস্টুরেন্ট স্কাইভিউ বিল্ডিংয়ের উদ্বোধন অনুষ্ঠানে নিয়ে যাচ্ছে। আইরিস এই সারপ্রাইজে খুব খুশি ছিল, কারণ এই টাওয়ারটি তখনকার সময়ের সবচেয়ে উঁচু বিল্ডিং। আর তার চেয়ে অদ্ভুত ব্যাপার হলো, এই টাওয়ারটি তার নির্ধারিত সময়ের 6 মাস আগেই তৈরি হয়ে গেছে। এখন তাদের দুজন ছাড়াও আরও শত শত মানুষ সেখানে জড়ো হয়েছে, যাতে তারা উপরে গিয়ে সে ভিউ উপভোগ করতে পারে। কিন্তু যেই তারা লিফট দিয়ে উপরে যেতে শুরু করে, তখন আইরিসের ধীরে ধীরে ভয় লাগতে শুরু করে যে তাদের সাথে কিছু একটা খারাপ হতে চলেছে। উপরে গিয়ে তারা দেখতে পায় যে এখানে তো ইতিমধ্যে অনেক লোক নাচ গান গেয়ে পার্টি উপভোগ করছে। আজ এই বিশাল অনুষ্ঠানটি প্রত্যক্ষ করতে অনেক মানুষ জড়ো হয়েছে। তবে পল জানতে পারে যে লোকদের সংখ্যা বেশি হওয়ায় তারা আজ টেবিল পাবে না, তাই তাদের যাতে আবার নিচে ফিরে যেতে না হয় সেজন্য তারা অতিথি হওয়ার নাটক করে আর বাকিদের সাথে পার্টি উপভোগ করতে শুরু করে। এরই মধ্যে আইরিস, যে কিনা কিনারায় দাঁড়িয়ে বিল্ডিংয়ের উচ্চতা দেখছিল, হঠাৎ করে তার মন খারাপ হতে শুরু করে এবং সে দ্রুত ওয়াশরুমের দিকে দৌড়ে যায়। এদিকে পার্টিতে এমন কিছু ঘটনা ঘটতে শুরু করেছে যার কারণে খুব শীঘ্রই এখানে একটি বড় দুর্ঘটনা ঘটবে। একটি শ্যাম্পেনের কাক লেগে একটি ধারালো জিনিস কাচের উপর গিয়ে আঘাত করে এবং সেই ফ্লোরের কাচটি ফেটে যায়। যদিও সবাই নাচে ব্যস্ত থাকায় সেদিকে কেউ মনোযোগ দিতে পারে না। অন্যদিকে আইরিস বাথরুমের দিকে একটি বাচ্চাকে দেখতে পায় যে একা বসেছিল। তার মা আইরিসকে দেখে বুঝতে পারে যে তার অবস্থা খারাপ, কারণ সে প্রেগনেন্ট। যদিও আইরিস এটা আগে থেকেই জানতো এবং সে পলকে আজ এ ব্যাপারে জানানোর সিদ্ধান্ত নেয়। তবে তার ভয়ও আছে যে পল তার প্রেগনেন্ট হওয়ার কথা শুনে তাকে প্রত্যাখ্যান না করে দেয়। এবার সাথে গিয়ে পল নিজেই তাকে প্রপোজ করে দেয়। এবার যখন আইরিস তাকে তার প্রেগনেন্ট হওয়ার সত্যিটা জানায়, তখন পল উল্টো আরও খুশি হয়ে যায় আর তারা অবশেষে খুশি যে তারা আবার এক হয়ে যাবে। তখনই পেছনে একটি বাচ্চা, যে ক্রমাগত কিছু কয়েন নিচে ফেলছিল, একজন গার্ড তাকে থামতে বলে যেন সে এমনটা না করে। নিচে কয়েন ফেলার কারণে কেউ আঘাত পেতে পারে। তবে সে গার্ডের ফিরে যাওয়ার পরেও বাচ্চাটি কয়েন নিচে ফেলা চালিয়ে যায়। এরই মধ্যে একটি কয়েন হাওয়ায় উড়ে এসে বিল্ডিংয়ের লিফটের মেশিনে গিয়ে আটকে যায়। ভেতরে আইরিস এবং পল এক অপরের সঙ্গে খুব আনন্দে ছিল। তারা তাদের জীবনকে নতুন করে শুরু করতে চলেছে। ঠিক তখনই সেই কয়েনটি আটকে যাওয়ার কারণে বিল্ডিংয়ের কিছু স্ক্রু একটা একটা করে বাইরে বেরিয়ে আসতে থাকে। তারপর একটি চেইন রিয়াকশন শুরু হয়। প্রথমে একটি গ্যাস লিক হয়, তারপর ডান্স ফ্লোর যেটা কাঁচ দিয়ে তৈরি ছিল সেটাই হঠাৎ করে ভেঙে যায়, যার ফলে অনেক লোক তখনই নিচে পড়ে যায়। আইরিস দেখতে পায় যে পলও ঝুলে পড়েছে। সে তাকে বাঁচানোর চেষ্টা করছিল, কিন্তু সেও নিচে পড়ে যায়। এখানে ততক্ষণে চারদিকে ছোটাছুটি শুরু হয়ে গেছে। সবাই নিজের জীবন বাঁচানোর জন্য নিচে যাওয়ার চেষ্টা করতে থাকে। কিন্তু আগে যে গ্যাস লিক হয়েছিল তার কারণে চারদিকে আগুন লেগে যায়, যার মধ্যে আরও অনেক লোক মারা যায়। অন্যদিকে বাকি বেঁচে থাকা লোকেরা বিল্ডিংয়ের অন্যদিকে দৌড়াতে থাকে। যখন কিছু লোক সিঁড়ি দিয়ে নামতে চাইছিল, তখন সেটাও ভেঙে যায়। অর্থাৎ এখন নিচে যাওয়ার একমাত্র রাস্তা শুধু লিফটই বাকি আছে। কিন্তু এখানেও ভিড় বেশি হওয়ায় আইরিস লিফটের ভেতরে ঢুকতে পারে না। এদিকে লিফটে অনেক লোক ভরে যায়, যার ফলে লিফটের নিচে পড়ে যায় এবং তাতে থাকা সবার ভয়ানক মৃত্যু হয়। এখন আইরিস ঘাবড়ে গিয়ে এদিক ওদিক দৌড়াচ্ছিল। এই ধ্বংস হতে থাকা বিল্ডিংয়ের মধ্যে তারও নিচে যেতে পারছে না। আর এত উঁচু থেকে কেউ নিচে পড়লে তারও বাঁচার সুযোগ নেই। এখানে ততক্ষণে বিল্ডিংয়ের এক পাশ ভেঙে গেছে এবং সেখান থেকে বাকি সবাই নিচে পড়ে যায়। অর্থাৎ এখন শুধু আইরিস বেঁচে আছে। আর তখনই সে একটি বাচ্চার আওয়াজ শুনতে পায়। এটা আসলে সে বাচ্চাই ছিল যাকে সে শুরুতে দেখেছিল। তাই আইরিস এখন নিজের সাথে তাকেও বাঁচাতে দৌড়ায়। তবে সেও নিচে পড়ে যেতে থাকে। সে অনেকক্ষণ ধরে এক হাতে ঝুলে তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু অবশেষে তার আঙ্গুলও ভেঙে যায় এবং তারা দুজন নিচে পড়ে যায় আর শেষে সবাই মারা যায়। তখনই রিভিল হয় এই সব কিছু স্টেফেনি নামের একটি মেয়ে স্বপ্ন দেখছিল, যে এখন তার কলেজের ক্লাসে উপস্থিত আছে। স্টেফেনি আইরিসের স্বপ্ন গত 2 মাস ধরে দেখছে এবং সে আজও এ বিষয়ে তার বন্ধুকে জানায়। আসলে সে ছিল আইরিসের নাতনি, কিন্তু তার ভাবনা এই যে কেন বারবার তার দাদির এমন দুর্ঘটনার স্বপ্ন সে দেখছে, যেটা বাস্তবে কখনো ঘটেইনি। তাই এখন তাকে আবার বাড়ি ফিরে গিয়ে এই স্বপ্নের কারণ জানতে হবে। স্টেফেনি পরের দিনই বাড়ি গিয়ে তার বাবা মার্টিনের সাথে দেখা করে, কেননা তার আইরিসের সম্পর্কে জানতে হবে যে সে এখন কোথায় আছে, কারণ আইরিস গত কয়েক দশক ধরে তাদের থেকে দূরে ছিল। তাই এখন স্টেফেনি তার মায়ের জিনিসপত্রের মধ্যে আইরিসের ঠিকানা খুঁজতে থাকে। তখন উপর থেকে স্টেফেনির ভাই চার্লিও চলে আসে, যে স্টেফেনিকে দেখে খুব একটা খুশি না, কারণ স্টেফেনি কলেজে যাওয়ার পর তার ভাইকে তেমন ফোন করে না আর সে একা হয়ে গেছে। এখানে এখন চার্লি তার কাজিনদের সাথে দেখা করতে তাদের বাড়ি যাচ্ছিল, তাই স্টেফেনিও তার সাথে যেতে থাকে যাতে সেখান থেকে সে তার দাদি আইরিসের ঠিকানা পেতে পারে। রাস্তায় স্টেফেনি তার ভাইকে তার স্বপ্নের ব্যাপারে বলে দেয় যে কিভাবে গত 2 মাস ধরে তার দাদির একই স্বপ্ন সে বারবার দেখছে, যেখানে সে উঁচু বিল্ডিংয়ে থাকা সবাই মারা যায়। কিন্তু এমন কিছু তো ঘটেনি, তাদের দাদি তো এখনও বেঁচে আছে, তাহলে সে স্বপ্ন বারবার কেন আসছে? এটার কারণ খুঁজে বের করার জন্যই স্টেফেনি তার দাদি আইরিসের সাথে দেখা করতে চায়। দুজন শীঘ্রই তাদের চাচির বাড়িতে পৌঁছায়, যেখানে তাদের কাজিন এরিক ও ববির সাথে দেখা হয়। এছাড়াও তাদের জুলিয়া নামের একটি বোনও ছিল। এবার স্টেফেনি সরাসরি তার চাচি ব্রেন্ডা এবং চাচা হাওয়ার্ডের সাথে দেখা করে।
যাদের কাছে সে তার দাদি অ্যারিসের ঠিকানা জিজ্ঞেস করতে থাকে। তবে তার চাচা হাওয়ার্ড এখন অ্যারিসের ব্যাপারে কোনো কথা বলতে চায় না। সে রেগে গিয়ে বলে যে কিভাবে তাদের বাবা পলের মৃত্যুর পর অ্যারিস পাগলের মতো কথা বলতে শুরু করে। সে শুধু একটাই কথা বারবার বলতো যে কিভাবে যে লোকগুলো সেই স্কাই টাওয়ারের দুর্ঘটনা থেকে বেঁচেছে তারা এখন একে একে সবাই মারা যাবে। অ্যারিসের 2টি সন্তান ছিল, যার মধ্যে হাওয়ার্ড নিজে এবং স্টেফিনির মা ডার্লিন। আরিসকে এমন আচরণ করতে দেখে পুলিশ হাওয়ার্ড এবং ডার্লিনকে আরিস থেকে দূরে সরিয়ে দেয় এবং স্টেফিনি বলে যে তার দাদি অ্যারিস নিশ্চয়ই এমন কিছু বলতে চেয়েছিল যা কেউ কখনো বুঝতে পারেনি, আর এখন সে তার দাদি অ্যারিসের সাথে দেখা করে সবকিছু জানতে চায়। যদিও চাচা হাওয়ার্ড তাকে এখন কিছুই বলে না, কিন্তু স্টেফিনি তার চাচার কাছে জিজ্ঞেস করলে সে জেনেই যায় যে তার দাদির বর্তমান ঠিকানা কি। এদিকে তার জিনিসপত্র থেকে সে তার দাদি অ্যারিস এবং দাদা পলের পুরনো ছবিও পেয়ে যায়। অর্থাৎ এই সব কিছু 50 বছর আগে সেই টাওয়ার দুর্ঘটনা থেকে শুরু হয়েছিল, যা স্টেফিনির স্বপ্নেও দেখা যায়। কিন্তু বাস্তবে এই টাইমলাইনে সে ঘটনা কখনো ঘটেইনি। এখন স্টেফিনি অনেক লম্বা ড্রাইভ করার পর অবশেষে তার দাদি অ্যারিসের বাড়িতে পৌঁছে যায়। তার বাড়িটা দূরে জঙ্গলের মাঝখানে তৈরি করা ছিল এবং বাড়িটার চারিদিকে অনেক শিকড় করা আছে। এখন গাড়ি থেকে নেমে স্টেফিনি ইন্টারকমে কথা বলে। সে তার দাদিকে বিশ্বাস করায় যে সে তার নাতনি এবং স্টেফিনি আইরিসের সন্তান ডার্লিনের মেয়ে, সুতরাং সেজন্য তাকে ভেতরে আসতে দেয়। এখন আইরিস প্রথমে স্টেফিনির ফোন এবং গাড়ির চাবি সবকিছু বাইরে একটা বক্সে রাখতে বলে। সে কোনো ধারালো জিনিস ভেতরে আনতে পারবে না। এরপর গেট খুলে যায় এবং স্টেফিনি ভয় পেতে পেতে ভেতরে এসে দেখে যে আইরিস এখন বৃদ্ধ হয়ে গেছে। আইরিস স্টেফিনিকে দেখে খুশি হয়, কিন্তু সে তার কাছে যায় না। স্টেফিনি এটাও লক্ষ্য করে যে আইরিস সবসময় ভয়ে থাকে, যেন তার কোনো দুর্ঘটনার আশঙ্কা আছে। এখন স্টেফিনির মা ডার্লিনের ব্যাপারে জিজ্ঞেস করলে স্টেফিনি প্রকাশ করে যে কিভাবে তার গত 2 মাস ধরে তারই স্বপ্ন আসছে, যেখানে তারা সবাই সেই টাওয়ারে মারা যায়, কিন্তু বাস্তবে তেমন ঘটনা কখনো ঘটেইনি। এখন এটা শুনে আইরিস জানায় যে সেই সব কিছু বাস্তবে ঘটেছিল। সেদিন যখন সে পলের সাথে সে স্কাই টাওয়ারে গিয়েছিল তখন এমনটা সত্যি সত্যিই হয়েছিল, কিন্তু সেই সমস্ত দৃশ্য সে আগেই দেখে নিয়েছিল। যখন ছাদে পল তাকে প্রপোজ করছিল তখন আইরিস তাড়াতাড়ি সব ঘটনা বদলে দেয়, কারণ সে ভবিষ্যৎ সম্পর্কে আগেই জানতে পেরেছিল। আর সেই বাচ্চার থেকে সে কয়েন কেড়ে নেয় এবং সে আগুন নিভিয়ে দেয় এবং ফ্লোরে যে ফাটল ধরেছিল সে সম্পর্কে সবাইকে জানিয়ে দেয়, যাতে পুরো ঘটনাটাই বদলে যায়। তাই সেদিন সেই টাওয়ারে যতজন লোক মরতে চলেছিল আইরিস ভবিষ্যৎ দেখার কারণে তাদের সবার জীবন বাঁচিয়ে নেয়। এরপর সেই টাওয়ারটি চিরদিনের জন্য বন্ধ করে দেওয়া হয়। কিন্তু সময়ের সাথে সাথে আইরিস লক্ষ্য করতে শুরু করে যে সেই যেসব লোকের জীবন সেই টাওয়ারে মরার হাত থেকে বাঁচিয়েছিল তারা পরে অন্য ঘটনায় মারা যেতে থাকে। এমনটা মনে হচ্ছিল যেন আসলে তাদের সেই টাওয়ারেই মরার কথা ছিল, কিন্তু আইরিস সেই ঘটনা বদলে দিয়ে তাদের সবার জীবন বাঁচিয়ে নেয়। এখন মৃত্যু চায় না যে তারা সবাই বেঁচে থাকুক। এখন স্টেফিনি অবাক হয়ে যায় যে এমনটা কিভাবে হতে পারে। এখানে আইরিস বলতে থাকে যে পরে মারা যাওয়া লোকেরা সে অনুযায়ী মরতে থাকে যে অনুযায়ী তারা সেই টাওয়ারে মরতে চলেছিল। আর যেহেতু সে আইরিস নিজেই বেঁচে ছিল তাই সে কোনোভাবে এখন পর্যন্ত নিজেকে বাঁচিয়ে রেখেছে। কিন্তু এখন 2 মাস আগে তারও ক্যান্সার ধরা পড়েছে, অর্থাৎ সে বেশি দিন বাঁচবে না। আর ঠিক সেই সময় থেকেই স্টেফিনেরও তার স্বপ্ন আসতে শুরু করে, অর্থাৎ আইরিসের মতে তাদের পুরো পরিবারকে বাঁচাতে হবে, কারণ যদি আইরিস মারা যায় তাহলে মৃত্যু একে একে তার পরিবারের সদস্যদের মারতে শুরু করবে। মৃত্যু তাদের সবার পিছু নেবে, কারণ তাদের তো কখনো জন্ম হওয়ার কথা ছিল না। এখন আইরিস তার এত বছরের এই সবকিছুর উপর গবেষণা স্টেফিনিকে দিতে থাকে, যাতে সে সবকিছু বুঝতে পারে, যে উপায়গুলোর কারণে সে এখন পর্যন্ত মৃত্যু থেকে বাঁচতে পেরেছে, এবং এই কারণেই সেই সেফ হাউস থেকে বাইরে বের হয় না। আর স্টেফিনি এটার সাহায্যেই তার পরিবারকে বাঁচাতে পারবে। এরই মাঝে একটা ম্যাগনিফাইং গ্লাস নড়ে যায় এবং তা দিয়ে একটা গাছের দড়ি জ্বলতে শুরু করে, কিন্তু আইরিস সেটা লক্ষ্য করে ফেলে। তবে এখন স্টেফিনির তার দাদির কথায় বিশ্বাস হয় না। তার এই কথার কারণে তার বাকি পরিবার আইরিসকে পাগল মনে করত। তাই সে এখন ডায়েরি না নিয়ে ফিরে যেতে থাকে। ছোট্ট একটা ব্রেক দিয়ে আবার মূল ভিডিওতে ফিরে যাচ্ছি। বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় বিশ্বস্ত অনলাইন বুকমেকার প্ল্যাটফর্মের সাথে তোমাদের পরিচয় করে দিতে চাই, যার অফিসিয়াল পার্টনার হচ্ছে সিরিয়া এবং পিএসজি। এই অ্যাপে তুমি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং লাইভ ম্যাচ দেখতে পারবে, এমনকি তুমি স্কোর অনুমান করতে পারবে। এই অ্যাপে রয়েছে ক্র্যাশ গেম থেকে শুরু করে অনলাইন সল্ট, লাইভ ম্যাচ স্ট্রিমিং এবং রিয়েল টাইম গেমিং, যেখানে তুমি আইফোন, ল্যাপটপ এমনকি বিএমডাব্লিউর মতো পুরস্কার জিততে পারো। কিন্তু সবার সেরা পছন্দ অবশ্যই চিকেন রোড। এই গেমটি খেলে সবাই দারুণ এনজয় করে, তাই যদি তুমি এখন এটি ট্রাই করে না থাকো তাহলে মিস করছো। আর সবচেয়ে ভালো বিষয় হচ্ছে নতুন ইউজাররা আমার প্রোমো কোড ব্যবহার করে সাইন আপ করলে 26,000 টাকা পর্যন্ত বোনাস এবং ফ্রি স্পিন পেতে পারে। আর যেটা টাকা তুমি চাইলে বিকাশ, রকেট, নগদ ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে খুব সহজেই তুলে নিতে পারো। তাহলে আর দেরি কিসের? রেজিস্ট্রেশনের জন্য পিন কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করো অথবা গুগলে গিয়ে অনুসন্ধান করো, আর রেজিস্ট্রেশনের সময় প্রোমো কোড ব্যবহার করে বোনাস পাও। এটি শুধুমাত্র একটি বিজ্ঞাপন। এই ধরনের অ্যাপে আর্থিক ক্ষতির সম্ভাবনা আছে, তাই এই ধরনের অ্যাপ থেকে দূরে থেকো। অন্যদিকে আইরিস বাইরে যাওয়ার কথা ভাবতে শুরু করে, কারণ তার ধারণা ছিল
যে সে কোন কোন উপায়ে মারা যাবে। এমনিতেও মৃত্যু এত বছর ধরে তার পেছনে লেগে আছে, কিন্তু এবার তো সে ক্যান্সারের কারণে এমনিতেই মারা যাবে। তাই স্টেফেনিকে বিশ্বাস করানোর জন্য যে সে সত্যি বলছে এবং সেজন্য তার পুরো পরিবারকে বাঁচিয়ে নেয়, তাই আইরিস এখন তাকে সেই ডায়েরি দিতে বাইরে বেরিয়ে আসে। তখন সে বলে যে এখন থেকে সামনে যা হতে চলেছে তাতে স্টেফেনির তার প্রতিটি কথায় বিশ্বাস হয়ে যাবে। সে তাকে দূরে সরতে বলে, আর তখনই পেছন থেকে একটি পাখা ভেঙে সোজা আইরিসের মাথায় ঢুকে যায় এবং সে সেখানেই মারা যায়। সেই সব কিছু আগে থেকে অনুমান করে নিয়েছিল এবং ঠিক তেমনটাই হয়েছে। এবার পরদিন পুরো পরিবার আইরিসের ফিউনারালে জড়ো হয়। এখানে স্টেফেনি তার বাবা এবং চাচা হাওয়ার্ডকে সব জানায় যে কিভাবে আইরিস মরার আগে তাকে সব বলে দিয়েছিল যে তার মৃত্যুর সাথে সাথেই মৃত্যু তাদের পুরো পরিবারের দিকে আসবে। তাই তারা সবাই যেন সতর্ক হয়ে যায়, যদিও এখন তার কথায় কেউ বিশ্বাস করে না। আর তখনই সেখানে স্টেফেনির মা ডার্লিনও এসে পড়ে, যে তাদের ছোটবেলা ছেড়ে চলে গিয়েছিল। তাই স্টেফেনি রেগে গিয়ে তার থেকে দূরে যেতে থাকে। আর যখন তার ভাই চার্লি তাকে বোঝানোর চেষ্টা করে যে তাদের মায়ের সাথে কথা বলা উচিত, তখন স্টেফেনি মানে না, কারণ তাদের মা ছোটবেলায় তাদের বাবার ভরসায় ছেড়ে চলে গিয়েছিল আর এখন সে তাকে আরেকটা সুযোগ দিতে পারবে না। পরের দিন হাওয়ার্ড তার পুরো পরিবারের জন্য একটা লাঞ্চের আয়োজন করে, কারণ এখন পুরো পরিবার একসাথে জড়ো হয়েছে। যদিও স্টেফেনি সেখানে তার মা উপস্থিত থাকায় নিজের বাড়ি চলে যায় এবং সে আইরিসের ডায়েরি নিয়ে গবেষণা করতে শুরু করে। সে ডায়েরি থেকে জানতে পারে তারা কোন কোন জিনিস থেকে মারা যেতে পারে, আর মৃত্যু কখনো তাদের পিছু ছাড়ে না, যাদের পৃথিবীতে থাকার কথাই ছিল না। অন্যদিকে লাঞ্চের সময় একটা গ্লাস ভাঙার পর ববের হাত থেকে ভুল করে একটি কাঁচের টুকরো বরফের মধ্যে পড়ে যায়, অর্থাৎ সেটা কোনো একজন সদস্যের গ্লাসে যেতে চলেছে। এরপর সে তার বোন ডার্লিনের সাথে দেখা করতে যায়, কারণ সে অনেক বছর পর ফিরে এসেছে। সে জানেও যে কিভাবে তাদের মা আইরিস সবসময় তাদের মৃত্যুকে নিয়ে ভয় দেখিয়ে রাখত। এই কারণে ডার্লিনের মানসিক অবস্থা খারাপ হয়ে যায় এবং সে তার সন্তান স্টেফেনি ও চার্লিকে ছোটবেলায় তাদের বাবার কাছে ছেড়ে চলে গিয়েছিল। এদিকে স্টেফেনি ডায়েরি থেকে আন্দাজ করে ফেলে যে তাদের সাথে কিছু খারাপ হতে চলেছে, তাই সে তাড়াতাড়ি তাদের ফোন করতে থাকে আর তাদের বাড়ির দিকে যেতে থাকে। কিন্তু বাকি সবাই লাঞ্চে ব্যস্ত থাকায় কেউ ফোন তুলতে পারে না। অন্যদিকে হাওয়ার্ড ততক্ষণে তার সন্তানদের সাথে যোগ দেয়। ঠিক তখনই ডার্লিন লক্ষ্য করে যে তাদের নিচে একটি ধারালো যন্ত্র পড়েছিল এবং সে সেটা তুলে পাশে রেখে দেয়। যদিও ততক্ষণে সমস্ত ঘটনা শুরু হয়ে গেছে, কিন্তু যেই তাকে দেখে হাওয়ার্ড তার দিকে যাচ্ছিল, তখনই সেই কাঁচের টুকরোটা যেটা গ্লাসে পড়েছিল এখন সেটা হাওয়ার্ডের পায়ে গেঁথে যায়। আর সেই ধারালো যন্ত্রটি যেটাকে ডার্লিন তুলে রেখেছিল সেটা পড়ে গিয়ে ঘাস কাটার মেশিন চালু হয়ে যায় এবং সেই মেশিন সোজা হাওয়ার্ডের মুখের উপর চড়ে যায়, যার ফলে সে সেখানেই মারা যায়। এখন এখান থেকে স্টেফেনির কাছে আইরিসের থিওরি নিশ্চিত হয়ে গেছে যে আইরিসের মৃত্যুর সাথে সাথেই এখন তার পুরো পরিবার মরতে শুরু করবে, কারণ তাদের তো কখনো জন্ম হওয়ার কথা ছিল না। তাই স্টেফেনি তার পুরো গবেষণা তৈরি করে এবং তার পরিবারকে জড়ো করে তাদের সবকিছু বোঝাতে শুরু করে। স্টেফেনি বলতে শুরু করে কিভাবে সেই টাওয়ারে আইরিসের ধারা বাঁচার পর মৃত্যু সেই সমস্ত মানুষকে আবার এক এক করে মারতে শুরু করেছে। তবে যেহেতু সেই সব মানুষের মৃত্যুর সংখ্যা শত শত ছিল, তাই মৃত্যু প্রত্যেকের কাছে পৌঁছাতে অনেক বছরের সময় লাগিয়ে দেয় এবং ততদিনে অনেকেই সন্তান পর্যন্ত জন্ম দিয়েছিল, যাদের জন্মই তো হতো না যদি তারা টাওয়ারে মারা যেত। তাই এখন ডেথ তাদের সবাইকে মারছে, যাদের সংযোগ সেই টাওয়ারে উপস্থিত লোকদের সাথে ছিল। এবং শেষে যখন আইরিসের মরার পালা আসে, সে সেই কেবিনে লুকিয়ে পড়ে আর মৃত্যুর তার কাছে পৌঁছাতে বহু বছর লেগে যায়। তাই এরপর আর কেউ মরছিল না, কিন্তু মৃত্যু এখন আইরিসের মৃত্যুর পর তাদের পেছনে আসবে। এই মৃত্যু পর্যায়ক্রমে বড়দের থেকে ছোটদের ধরে, মানে হাওয়ার্ড ছিল আইরিসের বড় ছেলে। তো এখন হাওয়ার্ডের মৃত্যুর পর তার 3 সন্তান তাদের বয়স অনুযায়ী মারা যাবে। সবার আগে বড় ছেলে এরিক, তারপর জুলিয়া এবং শেষে সবচেয়ে ছোট ববি। তাদের পর হাওয়ার্ডের ছোট বোন ডার্লিনের পরিবারের পালা আসবে, যেখানে ডার্লিনের পর স্টেফেনি নিজে এবং শেষে চার্লি। মৃত্যুর পুরো সিস্টেম এখন এটাই থাকবে। তবে হাওয়ার্ডের স্ত্রী ব্রেন্ডা এবং স্টেফেনির বাবা এই দুজন নিরাপদ, কারণ তারা দুজন আইরিস এবং পলের ব্লাড লাইন নয়। স্টেফেনি আরও জানায় যে সেই ডায়েরিতে জ্যাবি নামের এক ব্যক্তির কথা সে জানতে পেরেছে, যে মৃত্যুকে ফাঁকি দিয়েছিল। তাই তারা তাকে খুঁজে বের করে জিজ্ঞেস করতে পারে যে তারা কিভাবে বাঁচবে। যদিও এবারে কেউ তার কথায় বিশ্বাস করে না এবং তারা এটা বলে যে স্টেফেনিও তার দাদির মতো পাগল হয়ে যাচ্ছে। এটা বলে সবাই চলে যায়। এবার সেই রাতে যখন ট্যাটু শপে এরিক প্রতিদিনের মতো কাজ করছিল, তখন সব কাজ শেষ হওয়ার পর এরিক দোকানে একা থেকে যায়। সে তার বাবা হাওয়ার্ডের স্মরণে নিজের হাতে ট্যাটু বানাতে শুরু করে। এরই মধ্যে তার কাছে স্টেফেনির মেসেজ আসে যে তারই পরের নম্বর, তাই সে যেন সতর্ক থাকে। কিন্তু এরিক তার ফোন বন্ধ করে দেয়। তখন এখানে ঘটনাগুলো নিজ থেকেই ঘটতে শুরু করে। সাউন্ড বক্সের ভাইব্রেশনে একটা বোতল পড়ে যায়। সে জোরে উঠে দাঁড়ায়, যার ফলে চেয়ারটা গিয়ে আলমারির সাথে বাড়ি খায় আর একটা লিকুইডের বোতল পড়ে যায়। কাক লুজ থাকায় সেখান থেকে লিকুইড পড়তে থাকে। পাখার সাথে চেন বাড়ি খেতে খেতে আংটা খুলে যায় আর আংটায় লেগে থাকা চেনটি গিয়ে সোজা এরিকের নাকের রিঙে আটকে যায়, যার ফলে সে বের হতে পারে না। অন্যদিকে নিচে ততক্ষণ একটি ল্যাম্প পড়ে গিয়ে আগুন লেগে গেছে। সেই সময় এরিক নিজে চেনে ঝুলে আছে আর তখনই দোকানে একটা বড় বিস্ফোরণ হয়। এবার সকাল হলে স্টেফেনি তার ছোট ভাই চার্লিকে জাগিয়ে তোলে যে এরিকের ফোন রাত থেকেই বন্ধ আসছে। তাই
তাই দুজন তাড়াতাড়ি এরিকের বাড়ির দিকে যেতে থাকে। রাস্তায় চার্লি জানতে পারে যে গত রাতে এরিকের দোকানে বিস্ফোরণ হয়েছিল। এতে তো দুজন আরও বেশি ভয় পেয়ে যায়, কিন্তু তখনই তারা এরিককে রাস্তায় সুস্থভাবে পেয়ে যায়। সে জানায় যে গত রাতে বিস্ফোরণে সে বেঁচে গেছে, কারণ সৌভাগ্যবশত সে একটি লেদার জ্যাকেট পরেছিল। এখানে স্টেফেনি আরও বিভ্রান্ত হয়ে যায় যে এরিক ভাগ্যক্রমে কিভাবে বাঁচতে পারে। সিস্টেম অনুযায়ী তারই তো মরার কথা ছিল, তাই সে এরিককে সামনে সতর্ক থাকতে বলে। স্টেফেনি আরিসের ডায়েরি থেকে নিজের আইডিয়া লাগাতে শুরু করে যে কিভাবে ফুটবল খেলে থাকা বাচ্চাদের বল তাদের লাগতে পারে। পাশে একটি গাছে একটি ট্রিমার ঝুলছে, সাথে একজন লোক পাতা উড়াচ্ছিল, তাই এই সমস্ত জিনিস এরিককে মারার চেষ্টা করতে পারে। ততক্ষণে এখানে এরিকের ছোট বোন জুলিয়াও চলে আসে, তাই স্টেফেনি এরিককে এখন আবার জন্য ট্রাক থেকে দূরে থাকতে বলে। তখনই পেছনে জুলিয়া যাচ্ছিল, তখন আগের সমস্ত জিনিস একত্রিত হয়ে তাদের কারণে জুলিয়া সে আবার জন্য ট্রাকে পড়ে যায়, ঠিক যেমনটি স্টেফেনি অনুমান করেছিল। কিন্তু এই সব কিছু এরিকের পরিবর্তে তার ছোট বোন জুলিয়ার সাথে হয়েছে। এখন তিনজন দ্রুত ট্রাকের পেছনে দৌড়াতে থাকে যাতে জুলিয়াকে ভেতর থেকে বের করতে পারে, কিন্তু তারা কিছুই করতে পারেনি। অবশেষে জুলিয়া এই গার্বেজ ট্রাকে আটকে মারা যায়। এখন স্টেফেনি কাঁদতে কাঁদতে ক্ষমা চায় যে সে সিস্টেম অনুমান করতে ভুল করে ফেলেছে, কিন্তু এখান থেকে ব্রেন্ডা এর আসল রহস্য ফাঁস করে। আসলে এরিক যে সবচেয়ে বড়, সে হাওয়ার্ডের ছেলেই ছিল না। ব্রেন্ডার সেই সময় অন্য কারোর সাথে সম্পর্ক চলছিল, এই জন্য এরিকের বাবা অন্য কেউ। এই সত্যিটা ব্রেন্ডা হাওয়ার্ড এবং এরিক সহ বাকি সবার থেকে লুকিয়ে রেখেছিল। তাই এরিক যেহেতু এখন আইরিসের ব্লাড লাইনে নয়, তাই সেই হিসাবে জুলিয়ারই পালা ছিল এবং সেই মারা গেছে। এদিকে এরিক তার জীবনের এত বড় সত্যি জানতে পেরে খুব রেগে যায়, সে সেখান থেকে বেরিয়ে যায়। অন্যদিকে এখন হাওয়ার্ডের পরিবারের সবচেয়ে ছোট ববি বেঁচে আছে, অর্থাৎ এখন মরার পালা তার। এদিকে এখন সবাই স্টেফেনির থিওরিতে বিশ্বাস করতে শুরু করেছে, তাই তারা পরিকল্পনা করতে থাকে যে তারা ববিকে কিভাবে বাঁচাবে। এখন মৃত্যু সোজা তার পিছনেই যাবে। তখনই তাদের মনে পড়ে যে কিভাবে আইরিসের ডায়েরিতে জ্যাবি নামের এক ব্যক্তির নাম ছিল যে মৃত্যু থেকে বেঁচে গিয়েছিল, এবং চার্লি ততক্ষণে তার ঠিকানাও খুঁজে বের করেছে। সে কাছের একটি হসপিটালে কাজ করে, তাই এখন তারা সবাই সেখানে গিয়ে তার কাছে এই বিষয়ে জিজ্ঞাসা করার সিদ্ধান্ত নেয়। যদিও তার বাবা অন্য কেউ, কিন্তু সে ববিকে এখনো নিজের ভাই মনে করত, তাই সেও তাদের সাথে ববিকে বাঁচাতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সবাই এখন হসপিটালে গিয়ে সেই জ্যাবির সাথে দেখা করে। এখন স্টেফেনির তাকে সবকিছু বলার পর জ্যাবি প্রকাশ করে যে সে আর কেউ নয়, বরং সেই ছোট্ট বাচ্চাটি যে দুর্ঘটনার দিনে তার মায়ের সাথে টাওয়ারে গিয়েছিল। সেখানে আইরিস তাদেরকে বাঁচিয়ে নেয়, অর্থাৎ সে আসল টাইমলাইন অনুযায়ী আইরিসের পর সেই সবচেয়ে শেষে মরতে চলেছিল। কিন্তু আইরিস মৃত্যুকে নিজের পর্যন্ত আটকে রেখেছিল। সে আরও জানায় যে এমনটা শুধু তাদের সাথেই নয়, আরও অনেক লোকের সাথেই হয়েছে। আজ পর্যন্ত কেউ মৃত্যুকে ফাঁকি দিতে পারেনি, এবং আজ পর্যন্ত কেউ ডেথকে চিট করতে পারেনি। সে জানায় যে সেই আইরিসের সাথে মিলে পুরো দুনিয়া থেকে দূরে সে ঘরটি বানিয়েছিল যাতে আইরিস সেখানে নিরাপদে থাকতে পারে। কিন্তু অবশেষে আইরিসের ক্যান্সার হয়ে যায়, আর এখন তো তার নিজেরও ক্যান্সার হয়েছে। স্টেফেনি জিজ্ঞেস করে যে তাহলে তার মৃত্যু থেকে কিভাবে বাঁচবে। এখন জ্যাবির মতে সে তার পুরো জীবনে মৃত্যু থেকে বাঁচার দুটি উপায় খুঁজে বের করেছে। প্রথমত, যারই মরার পালা আসবে সে তার জায়গায় অন্য কাউকে মেরে ফেলবে, এবং তারপর সে যাকে মারবে তার জীবনটা সে পেয়ে যাবে। অন্যদিকে দ্বিতীয় রাস্তাটি হলো যে মারা যাবে তাকে কোনোভাবে তার শ্বাস বন্ধ হওয়া পর্যন্ত মরতে হবে, তারপর শেষ মুহূর্তে পরিবারের বাকিরা তাকে কোনোভাবে বাঁচিয়ে তুলবে। তারপর মৃত্যু তাদের ব্লাড লাইনের পিছু ছেড়ে নিজের পরের শিকারের দিকে চলে যাবে। এখন এটা শুনে এরিক তার ভাই ববিকে বাইরে নিয়ে আসে। তারা শুরুতে ভাবেও যে ববির কি অন্য কারো প্রাণ নেওয়া উচিত যাতে তারা অন্য কারো জীবন পেয়ে যায়। যদি তারা এমনটা কোনো বাচ্চার সাথেও করে তাহলে ববি পুরো একটি মানুষের জীবন পেয়ে যাবে। কিন্তু দুজনের কেউই এর জন্য রাজি হয় না, এবং তারা দ্বিতীয় বিকল্পটি বেছে নেয়। এখন যেহেতু ববির ছোটবেলা থেকেই নাটে অ্যালার্জি রয়েছে, তাই এরিকের প্ল্যান অনুযায়ী তারা তাকে একটি নাটসের চকলেট খাইয়ে তার অবস্থা খারাপ করবে। তখন ববি একদম মরার মতো অবস্থায় থাকবে। আর যেহেতু সে এখন হসপিটালেই আছে, তাই এখান থেকেই এরিক ববিকে মরার ঠিক আগে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে তার জীবন বাঁচিয়ে নেবে। যদিও এখন যে মেশিন থেকে তারা নাটসের চকলেট বের করছিল সেটা আটকে যায়, এবং দুজন জোর করে সেই মেশিনটি ঝাঁকিয়ে প্যাকেট বের করতে থাকে, যার সাথে একটি স্প্রিংও বেরিয়ে আসে। এরপর দুজনে একটি এমআরআই রুমে চলে যায় যাতে কেউ তাদের দেখতে না পারে। এরিক এখানে ববিকে নিরাপদে থাকতে বলে। সে একটি হুইল চেয়ার আনতে চলে যায় যাতে মরতে থাকা ববিকে ডাক্তার পর্যন্ত নিয়ে যেতে তার কোনো দেরি না হয়। কিন্তু কিছুক্ষণ পর তাদের দ্বারা ভুলবশত এমআরআই মেশিন চালু হয়ে যায়, আর এই মেশিন ধাতব জিনিসকে নিজের দিকে আকর্ষণ করে, অর্থাৎ মৃত্যু তার খেলা খেলতে শুরু করে দিয়েছে। এখন ববির জন্য হুইল চেয়ার আনার পর এরিক তার কাছ থেকে তার ইঞ্জেকশন নিয়ে নেয় যাতে সে অ্যালার্জি হওয়ার পর ইঞ্জেকশন লাগাতে না পারে, এবং তাদের প্ল্যান কাজ করে। এখন প্ল্যান অনুযায়ী ববি সেই চকলেটটি খেয়ে নেয়, যার ফলে তার অ্যালার্জি হতে শুরু করে। কিন্তু তারা খেয়াল করেনি যে পেছনে এমআরআই মেশিনও চলছে,
যা এখন এক এক করে সমস্ত ধাতব জিনিসকে নিজের দিকে টানতে শুরু করে। যেহেতু এরিক তার পুরো শরীরে মেটাল পিয়ার্সিং করিয়ে রেখেছিল, তাই এখন তার পুরো শরীর এমআরআই মেশিনের দিকে যেতে থাকে। অবশেষে হুইল চেয়ারটি তার দিকে এসে লাগার সাথে সাথেই এরিক পুরোপুরি এমআরআই মেশিনে আটকে যায় এবং পিষ্ট হয়ে সেখানেই মারা যায়। অন্যদিকে ববিও এখন অ্যালার্জিতে মরতে মরতে এরিকের হাত থেকে ইঞ্জেকশন নিতে যায় এবং অবশেষে সে নিজের শরীরে ইঞ্জেকশনটি লাগিয়ে নেয়। কিন্তু বাহিরেও ততক্ষণে এমআরআই মেশিনের ম্যাগনেটিক ফিল্ড পৌঁছে গেছে, যা দেখে একজন নার্স সেই রুমে দেখতে যায় যে কি হয়েছে। যেই সেই দরজা খোলে, তখন সেই মেশিনের স্প্রিংটি যা ভুল করে এরিক ও ববির কারণে বাইরে বেরিয়ে গিয়েছিল, সেটাই এখন আকৃষ্ট হয়ে সোজা ববের মাথায় গিয়ে লাগে এবং সেও মারা যায়। অর্থাৎ এখন শুধু ডার্লিন, স্টেফেনি ও চার্লি বেঁচে আছে। যেহেতু পরপালা তারে, তাই সে তার মায়ের সাথে আইরিসের কেবিনে থাকতে চলে যাবে, যা সবচেয়ে নিরাপদ। সেখানে মৃত্যু আর কিছুই করতে পারবে না। আর যতক্ষণ ডার্লিনের কিছু হবে না, ততক্ষণ স্টেফেনি এবং চার্লি নিরাপদ থাকবে, কারণ মৃত্যু একটি সিস্টেমে চলে। এখন তাদের কাছে আর কোনো উপায় নেই। এমনিতেও ডার্লিন তার সন্তানদের জন্য আগে কিছুই করতে পারেনি, কিন্তু এখন সে তাদের জীবন বাঁচানোর জন্য সারা জীবন সেই নিরাপদ কেবিনে বন্ধ থাকতে রাজি আছে। তিনজন এখন লম্বা ড্রাইভ করার পর অবশেষে সেই কেবিনে পৌঁছে যায়। কিন্তু এখানে তো গেট বন্ধ ছিল এবং সেখানে বিদ্যুতের তারে কারেন্ট বইছিল, তাই স্টেফেনি এখন তার গাড়ি দিয়ে ধাক্কা মেরে গেট ভেঙে ভেতরে ঢুকে যায়। কিন্তু এরই মাঝে তার সিট বেল্ট আটকে যায় এবং সে সেখানেই ফেসে যায়। যদিও এখন তাদের মা ডার্লিনকে নিরাপদ করতে হতো, তাই চার্লি ডার্লিনকে নিয়ে তাড়াতাড়ি কেবিনের ভেতরে যেতে থাকে। অন্যদিকে এখন মৃত্যুর প্রক্রিয়া আবার শুরু হয়ে গেছে, তাই একটি বিদ্যুতের তার ছিঁড়ে কেবিনের উপর পড়ে, যার ফলে ভেতরে স্টপ ফেটে যায় এবং খুব বড় একটি বিস্ফোরণ হয়। বাইরে ডার্লিন এবং চার্লি আহত অবস্থায় থাকে। পাশাপাশি সে গাড়িটি উল্টে যায়, যেখানে স্টেফেনি সিট বেল্টে আটকা পড়েছিল। সে আর বের হতে পারছিল না। ঠিক তখনই একটি অংশ তারই উপর এসে পড়ে এবং ডার্লিন মারা যায়। অন্যদিকে গাড়িতে স্টেফেনি জলে ডুবে যাচ্ছিল এবং মরার পালা তারই ছিল, কিন্তু চার্লি দ্রুত দৌড়ে গিয়ে কোনোভাবে শেষ মুহূর্তে তাকে বাইরে বের করে আনে এবং তাকে বাঁচিয়ে নেয়। এখন জ্যাবি তাদের আগেই বলে দিয়েছিল যে যদি কেউ কিছুক্ষণ মরে গিয়ে আবার বেঁচে ওঠে, তাহলে মৃত্যু তাদের ব্লাড লাইন থেকে এগিয়ে যায়। ঠিক এমনটাই স্টেফেনের সাথে হয়েছে এবং দুজন খুশি যে তারা এখন বেঁচে যাবে। এখন এই ঘটনার বেশ কয়েকদিন কেটে গেছে। দুই ভাই বোন তাদের বাবার সাথে তাদের অতীতে যা কিছু হয়েছে তা ভুলে গিয়ে জীবনের সামনে এগিয়ে যাচ্ছে। আজ তারা একসাথে চার্লির এক বন্ধুকে পার্টির জন্য নিতেও গেছে, যেখানে তারা একজন ডাক্তারকে সব জানায় যে কিভাবে চার্লি স্টেফেনকে কিছু সময় মরার পর বাঁচিয়ে নিয়েছে। কিন্তু এখন ডাক্তার তাদেরকে একটি অনেক বড় রহস্য ফাঁস করে। তিনি জানায় যে স্টেফেনি তো কখনো মারাই যায়নি। মেডিকেল সায়েন্স অনুযায়ী সে শুধু অজ্ঞান হয়েছিল, অর্থাৎ মৃত্যু এখনও তাদের পিছু ছাড়েনি। আর তখনই পেছন থেকে এক মহিলার হাত থেকে একটি কয়েন পড়তে পড়তে সোজা একটি রেলওয়ে ট্র্যাকের মাঝে গিয়ে আটকে যায়, যার ফলে ট্রেন এখন ট্র্যাক থেকে নেমে স্টেফেনি এবং চার্লির পেছনে যেতে থাকে। অবশেষে তাদের দুজনের দৌড়ে পালানোর সত্ত্বেও তারা দুজন ট্রেনের নিচে চাপা পড়ে মারা যায়। অর্থাৎ মৃত্যুকে কেউ ধোঁকা দিতে পারে না। আর এখানেই এই মর্মান্তিক পরিণতির সাথেই এই পুরো মুভি এখানেই শেষ হয়।